নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি। অঙ্কিতাস ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ সকালটা শুরু করলাম এক কাপ চায়ের সাথে, বড়মশাইয়ের সাথে, তোমাদের সাথে। আর সকালবেলাতেই এত সকাল সকাল চা কেন খাচ্ছি চলো তোমাদেরকে একটু বলি। এখন বাজে সকাল 6টা। ঘুম থেকে উঠেছি সকালবেলা 5টার সময়। উঠোন ঝাড় দিয়েছি, ঘর বারান্দা এখনও ঝাড় দেওয়া হয়নি। রান্নাঘরটা মুছে বাসি নাইটিটা ছেড়ে আগে বসিয়ে দিয়েছিলাম চা। কারণ হলো বড়মশাই আজকে তাড়াতাড়ি কাজে যাবে। তো চা খেয়ে বড়মশাই বেরিয়ে গেছে, ওদিকে আজ যেহেতু সোমবার ভাসুরও বেরিয়ে গেছে, এদিকে ঠাকুমা শাশুড়ির শরীরটা খুব খারাপ। তো সেই কারণে আজ ঠাকুমা শাশুড়ির শরীর খারাপ বলে না, আজ হচ্ছে চৈত্র মাসের প্রায় শেষের দিকে। তো চৈত্র মাসে তো ঝুল ছাড়তে হয়, তাই চৈত্রের ঝুলটা ঝেড়ে নিতে আসলাম। শুরু করেছিলাম রান্নাঘর দিয়ে, রান্নাঘরটা ঝাড়া হয়েছে, এখন ঝাড়ছি ঠাম্মা শাশুড়ির ঘরটা। ওই যে আগেই বললাম ঠাম্মার শরীরটা খারাপ, তাই বাইরে আছে, আর আমি সেই ফাঁকে ঘরগুলো ঝেড়ে নিচ্ছি। তো ঘর ঝাড়ছি, চৈত্র মাসের ঘর ঝাড়ছি। আমরা মনে হয় গ্রাম অঞ্চলে সবাই জানে চৈত্র মাসে কেন ঘর ঝাড়া হয়। শহর এলাকায় হয়তো এগুলো পরিষ্কারের জন্য ঝাড়া হয়, কিন্তু আমরা গ্রাম্য এলাকায় আমরা সবাই এগুলোর কোনো না কোনো কারণবশত আমরা মেনে থাকি। যেমন ভাদ্র মাসের ঝুল ঝাড়া, পৌষ মাসে, চৈত্র মাসের ঝুল মানে ঘরে রাখতেই নেই। সেই কারণেই তো কাল পাট ঠাকুর পাটে বসবে, যেটা হচ্ছে চৈত্র পুজো হয়, সেই চৈত্র পুজোর ঠাকুর কাল হচ্ছে পাটে বসবে। সেই কারণে আজ ঝুল ঝেড়ে ফেলছি, কারণ শুনেছি যেমন মহালয় হয়ে গেলে আর ঝুল ঝাড়তে নেই, ঠিক তেমন চৈত্র ঠাকুর মানে পাট ঠাকুর পাটে বসে গেলে আর নাকি ঝুল ঝাড়তে নেই। ওই ছোটো থেকেই দিদার কাছ থেকে, মায়ের কাছ থেকে শোনা। আমাদের তো আর সেরকম কিছু জানা নেই, ওই যা আমরা ছোটো থেকে জেনে এসেছি, শুনে এসেছি, সেগুলোই মেনে চলার চেষ্টা করি। তো কাল যেহেতু পাট ঠাকুর পাটে বসবে, তাই আজ ঝুল ঝাড়া যাবে না, তাই আজ সমস্ত ঘরগুলো ঝেড়ে নেব। তো শুরু করেছিলাম রান্নাঘর দিয়ে, এখন এসেছি ঠাম্মার ঘরে। এরপরে দাদার ঘর, কাকা শ্বশুরের ঘর, আমার ঘর সব বাকি আছে। সব ঘরগুলো ঝেড়ে নিয়েছি, বারান্দাটা কোনো রকমে ঝেড়ে রেখেছি, কারণ এখনও ঠাম্মা বাইরে রয়েছে। চলে এসেছি আমার ঘরে ঝুলটা ঝাড়তে। আমার ঘরে ঝুল খুব কুচো কুচো ঝুল, পুরো বাড়িটাতেই কুচো কুচো ঝুল, আর আমার ঘরে ঝুল অতটা হয় না। ঝুল বেশি হয় দাদার ঘরে আর ঠাম্মার ঘরে, কারণ ওদের ওগুলো বাঁশ দিয়ে করা, আর আমাদের এগুলো কাঠের তো, আর অনেকটা নিচু, অসুবিধাও হয় না। তবে আমি এই যে এইগুলো দিয়ে দেওয়ালগুলো পরিষ্কার করি, সেই কারণে একটু সময় নিয়ে করি। তো আমার ঘরে সমস্ত জিনিসপত্রগুলো সব তো পরিষ্কার করছি কয়দিন ধরে, তবে আজ আবারও করতে হবে, কারণ ঝুল ঝাড়ছি, আবারও নোংরা পড়ছে, তো সেগুলো আবার পরিষ্কার করতে হবে। আজ কিন্তু সকাল সকাল রান্না হয়নি, ওই যে তোমাদেরকে আগেই বললাম বড়মশাই আজ সকালেই কাজে যাবে, তো কাজে চলে গেছে 6:30টার দিকে, তো সেই কারণে আজ এখনও রান্না হয়নি। ঠিক করেই রেখেছি 10টা থেকে 10:30টার মধ্যে এই কাজটি কমপ্লিট করব, তারপরে রান্না বসাবো। রান্নায় তো সেরকম বেশি কিছু করার নেই, বেশ কিছু খাবার দাবার রয়ে গেছে, আর কি করব সেটা পরে তোমাদেরকে দেখাবো। এখন আগে চলো ঘরের ঝুলগুলো ঝাড়ি, তারপরে আবারও এই সব ঝুল ঝেড়ে পরিষ্কার করতে হবে। আর এখানে আমার ঘরের ঝুল ঝাড়তে ঝাড়তেই আমি ঠিক করে রেখেছি আমার ঘরের ফ্যানটা পরিষ্কার করব। তো চলো ঝটপট করে ঝুলগুলো ঝেড়ে নিই, তারপরেই যাব ফ্যান পরিষ্কার করতে। চলো ঘরগুলো মোটামুটি ঝাড়া হয়ে গেছে, এখন উঠছি স্বর্গের সিঁড়িতে ফ্যানটা পরিষ্কার করব বলে। ফ্যানের একটা প্লেট দেখা যাচ্ছে, তোমরা ঠিক বুঝতে পারছো ফ্যানটা কতটা নোংরা হয়েছে। আর আমাদের ঘরের ফ্যানটা সাদা কালার তো, আর আমাদের ঘরের পাশেই আমাদের রান্নাঘর, এত নোংরা হয় মানে পুরো কালো হয়ে যায় ফ্যানগুলো। তো দেখতেই পাচ্ছ এখানে আমি চেয়ার নিয়ে নিয়েছি চেয়ারের উপরে, কারণ চেয়ারের নিচে থেকে হাত পাওয়াটা একটু অসম্ভব, কারণ আমি অতটাও লম্বা না। তো মানে
বাইরেরগুলো করা যাবে, উপরেরগুলো আমি করতে পারবো না, সেই কারণেই এখানে চেয়ার সাথে একটুখানি জল নিয়ে নিয়েছি আর একটা শুকনো মানে একদম সুতির ন্যাকড়া নিয়েছি, যেটা দিয়ে আমি জলটা একদম চিপে নিয়েছি, একদম শুকনো শুকনো করে নিয়েছি, সেটা দিয়েই ফ্যানটা পরিষ্কার করছি। তো কলিন নেই, কলিন আনতে দিয়েছি ভাসুরকে দিয়ে, তো ভাসুর আনবে তবেই পরিষ্কার হবে। তো মাসের বাজারে এনেছে হয়তো, তো আমিও দেখিও নি। তবে এই যে দেখতেই পাচ্ছি আমার জেঠি শাশুড়িকে, যা দরজা দিয়ে দেখা যাচ্ছে, উনি এসছে ঠাম্মাকে খাওয়াতে। ঠাম্মার আজ সকালবেলায় বলেছিলাম যে ওনার সকাল থেকেই শরীরটা অসুস্থ। আমি এখন বাজে 9:30, এখনও ফ্যানটা পরিষ্কার করছি, এরপরে ডাইনিং টেবিল পরিষ্কার করব, তারপরে ঘর পরিষ্কার করব। সব থেকে বড়ো কাজ কী জানো তো, ঘর ঝাড়াটা অতটা কষ্টের নয়, সব থেকে বড়ো কষ্টের কাজ হলো ঘর ঝাড়ার পরে ঘর পরিষ্কার করাটা। ওই ঝেড়ে ঝুলগুলো পড়ে, সেই সবগুলো পরিষ্কার করতে অনেকটা সময় চলে যায়। তো ঘর ঝাড়তে মিনিমাম আধা ঘন্টা লাগে আমার, এই 3টে ঘর মানে 4টে ঘর দিয়ে বারান্দা দিয়ে, তারপরে এই ঘরগুলো পরিষ্কার করে বেরোতে আরও সময় লাগে 2 ঘন্টা। তো চলো, মোটামুটি 7:30টায় শুরু করেছি, 7:30 নয় 7:10-15 দিকে, এখন বাজে 9:30। এখন এসে পৌঁছেছি এই ফ্যানটার কাছে। তো এখন ফ্যানটা পরিষ্কার করে চলে যাব ডাইনিং টেবিলটা পরিষ্কার করতে। ডাইনিং টেবিলটা পরিষ্কার হয়ে গেলেই তবেই ঘরগুলো পরিষ্কার করব। আমার কিন্তু সংসারের এইসব কাজগুলো করতে বেশ ভালো লাগে। আমি বাইরের কাজের থেকে নিজের ঘরে সংসারের কাজ করতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি। তোমরা কে কে ঘরের কাজ করতে ভালোবাসো কমেন্টে জানিও। ঘরের কাজ আমাদের মেয়েদের কম বেশি সবাইকেই করতে হয়, কিন্তু তার মধ্যেও ভালোবেসে করাটার একটা আলাদাই মাধুর্য আছে। কিন্তু আমার কিন্তু এই কাজগুলো ছোট থেকেই বরাবরই পছন্দের একটা কাজ। আমি ছোট থেকেই সংসারের কাজ সব গুছিয়ে করতে পারি। তবে জীবনে একটা আক্ষেপ থেকে গেল, সংসার গুছিয়ে করতে পারলেও একটা ভালো বৌমা হয়ে উঠতে পারিনি বাড়ির। তো সেই কারণে আমার এই একটা আক্ষেপ থেকে গেল যে এত পরিশ্রম এত খাটনি দিয়েও কেন যে একটা ভালো বউ হতে পারলাম না, সেটাই আক্ষেপ থেকে গেল। হয়তো শাশুড়ি থাকলে এই জায়গাটার সেই পরিণতি হতো না। তো শাশুড়ি যেহেতু নেই, তাই আজ এই অবস্থা। চলো, ঘরগুলো পরিষ্কার করা হয়ে গেছে, সাথে দেখো আমি খাটটাও পরিষ্কার করে নিয়েছি। আর এখন পরিষ্কার করেছি এই যে এইগুলো, এই ড্রেসিং টেবিল সব পরিষ্কার করে নিয়েছি এখন। আর ফ্যানটাও দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার হয়েছে। আর এখন যাব ডাইনিং টেবিলটা পরিষ্কার করতে। ঘরটা মোটামুটি পরিষ্কার করা কমপ্লিট। তো ডাইনিং টেবিলটা পরিষ্কার করে ভাবলাম যে আজকে পাপোশগুলো কেচে দিই। তো ডাইনিং টেবিলটা পরিষ্কার করার আগেই পাপোশ তো আমাদের ঘরে 2টো, একটা আমার ঘরে একটা আমার ভাসুরের ঘরে, আর বাকি যে জায়গাগুলো আছে সেগুলোতে থলে পেতে রাখা হয়। তো এগুলোই আমি সার্ফের জলে ভিজিয়ে রেখে গেছিলাম। এখন ডাইনিং টেবিলটা পরিষ্কার করে এসেছি এগুলো ধুতে। মোটামুটি 2-1বার খুশে নিয়েছি, এখন এগুলো জল দিয়ে ধুয়ে দেবো। এগুলো তো যতই ধুবো ততই নোংরা বেরোবে, তাই যেহেতু কলপাম করে ধুচ্ছি তাই খুব বেশি ধুলাম না, 2বার করেই ধুলাম। তো দেখতেই পাচ্ছ এগুলো অনেক দিন পরই ধোয়া হয়, আমার সেইভাবে আর এখন সময় হয়ে ওঠে না। তো চলো, ধোয়া তো কমপ্লিট হলো, এবার যাব রান্নাঘরে। পাপোশগুলো মেলে এখানে বসেছিলাম চায়ের বাসনগুলো মাজতে। ভাবলাম একেবারে কলপারের কাজটা মিটিয়ে তারপরে রান্নাঘরে ঢুকি। ওই এখন 10টা 15 মতো বাজে, আর বাসন মাজতেই এনার দেখা পেলাম। তোমরা কি বুঝতে পারছো কি দেখাচ্ছি? হ্যাঁ, এটা একটা ডারাস সাপ। আমি ডারাস বলো আর হেলেই বলো, আমার কাছে সাপ মানেই একটা ভয়ঙ্কর জিনিস আর একটা বিষাক্ত জিনিস। ওদের বিষ থাকুক আর না থাকুক, আমি ভীষণ ভয় পাই। এখানে আমি ভিডিও করছিলাম আর ওকে এটাই বলছিলাম যে যা, আমাকে শান্তি করে কাজ করতে দে, কারণ বাড়িতে কেউ নেই আর আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম। ওর আর আমার দূরত্ব কিন্তু খুব বেশি নয়। তো যাই হোক, ভয়ে এই বাসন কটা মেজে নিয়েছি, এই বাসন কটাই ছিল। তো এখন এই যে ডাইনিং টেবিলটা পরিষ্কার হয়ে গেছে, আর ঘরগুলো দেখো ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখনও মুছিনি, রান্না করে নিয়ে তারপরে মুছবো। মুছিনি এর কারণ হলো এখন ঠাম্মা রয়েছে এ বারান্দায়, এই যে ঠাম্মা সকাল থেকে এখানে রয়েছে। ওনার দুপুরবেলা স্নান করিয়ে ঘরে দিয়ে তারপরে আমি রান্না করে ঘর মুছবো। তো ঠাম্মা আমাকে এখন বললো একটু ঘোল করে দিতে মিষ্টি দই দিয়ে। তো এই যে জল নিয়ে চলে এসেছি, এখন ওনার ঘোল করে দিয়ে রান্নাঘরে ঢুকবো। চলো, এই যে দইয়ের মধ্যে একটুখানি চিনিও দিয়ে নিয়েছি। এখন ওনারা এই ঘোলটা দিয়ে তারপরে ভাত বসিয়ে দেব। অনেকটা দেরি হয়ে গেছে, 10:30 মতো বাজে।
ওদিকে রান্নাঘরে ভাত বসিয়ে দিয়ে হঠাৎ মনে পড়লো আমার তো সকাল থেকে ঘাড়ে ব্যথা, তো কি করব, চলো বালিশগুলো রোদে দিই। ছোটো থেকেই শুনে এসেছি বালিশ রোদে দিলে নাকি মানে শোয়ার দোষে যদি ঘাড়ে ব্যথা হয় তো বালিশ রোদে দিলে নাকি সেটা ঠিক হয়ে যায়, তো হয়েও যায় জানো তো। তো সেই জন্যই সকাল থেকেই ঘাড়টায় ভীষণ ব্যথা, ঘাড় বেশি মাথা বেশি নড়াচড়া করাতে পারছি না। আর বিশেষ করে আরও মানে ঘর ঝাড়ার পর এখন দেখছি আরও বেশি ব্যথা করছে। ঘর ঝাড় দিতে গিয়ে এটা ঘুমের জন্য হয়েছে কি না জানি না, নাকি ঘর ঝাড়ার জন্য টাল লেগেছে সেটাও বলতে পারবো না। চলো দেখতেই পারলা ঘরটা সব ঝাড়া হয়ে গেছে। এখন বালিশ দুটো একটুখানি রোদে রেখে আসলাম। আমার ঘাড়ের এই সাইডটা খুব ব্যথা হয়েছে, হয়তো শোয়ার অসুবিধার কারণে। তো ছোটোবেলা থেকে জানি যে ঘাড় ব্যথা হলে শোয়ার জন্য হতে পারে, তাই বালিশ রোদে দিতে হয়। এটার সায়েন্টিফিক কী ব্যাখ্যা আছে আমার জানা নেই, তবে ছোটোবেলার থেকেই দেখে এসেছি দিদা আমরা ঘাড় ব্যথা হলেই বালিশ রোদে দিত, তাই এখন বালিশগুলো জানলার মধ্যে দিয়ে আসলাম। আর এসছি রান্নাঘরে, এখন বাজে 10:30। কিচ্ছু করবো না, টক ডাল আছে, একটু চাটনি আছে, পাঁপড় ভাজা আছে। এখন শুধু করবো একটুখানি ডিম দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা তরকারি, এক তরকারির মধ্যে সব দিয়ে দেবো, আর একটু ভাত করব। আর এখন দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি, সাথে আর একটা জিনিস বসিয়েছি তোমাদেরকে দেখায়। এই যে ভাত প্রায় ফুটন্ত অবস্থায় চলে এসছে, আর এখানে বসিয়েছি এখন চা। সেই কোন সকাল 6টার সময় চা খেয়েছি, তারপরে এত কাজ করেছি, এখন আর ভাল লাগছে না, এখন মনে হচ্ছে একটু চা খাই। তো খিদেও পেয়ে গেছে, কালকে রুটি আছে, এই চাটা করে চায়ের সাথে রুটিটা খাবো। তো চলো চটপট একটু চা করে নিই, তারপরে চা হয়ে গেলে ডিম আলু সিদ্ধ বসাবো। রান্না বসিয়ে দেওয়ার পরে এত ঘাড়ে ব্যথা ছিল যে কারণে আমি আর ভিডিও করতে পারিনি। কোনো রকমে রান্না করে ঘর বাসন কটা মেজে ঘরটা মুছে স্নান করে নিয়েছিলাম। তারপরে দুপুরের পর থেকে একটু ঘুমাতে পারিনি। এই যে এখন দেখতে পাচ্ছ কোনো রকমে একটু সন্ধ্যেবেলা উঠে চা করে নিয়েছি, শুতেও পারিনি। ঘাড়টা দেখতেই পাচ্ছ এদিক ওদিক নড়াতেও পারছি না, ভীষণ ব্যথা। এখন একটু বসেছি চা খেতে, শরীরটা অতটা ভালো লাগছে না কারণ ঘাড়টায় প্রচণ্ড ব্যথা করছে, আর একটুও ঘুমাতে পারিনি আজ দুপুরে, এই কারণে শরীরটাও খারাপ লাগছে। এই যে চলে এসেছি জল ভরতে, আজ ঘাড়ে প্রচণ্ড ব্যথা, তাই জল শুধু আমি এরকম বালতিতে ভরে ভরে রাখছি। বড়মশাই বাথরুমে রেখে আসছে, চলো এটা ভরে গেছে, এবার বড়মশাইকে ডাক দিই। ঘাড়ের মধ্যে ব্যথা থাকায় এই যে আজ জল টানার ডিউটি পড়েছে বড়মশাইয়ের। আমি বালতিতে ভরে ভরে রাখছি, আর ও গিয়ে এরকমভাবে বাথরুমে গিয়ে শিফট করে দিয়ে আসছে। তো এই কারণেও এখনও বাড়ি রয়েছে, যেহেতু জলগুলো ভরে দিতে হচ্ছে বাথরুমে, সেই কারণে এখনও বাড়িতে রয়েছে। সচরাচর গরম পড়ে যাওয়ার পর ও আর সন্ধ্যার পরে বাড়ি থাকে না। আর দেখতেই পাচ্ছ এই অন্ধকারে কিন্তু আমি রোজ এই জলগুলো ভরি। এসছি আমার কাকি শাশুড়ির বাড়ি, এই যে মদের বোতল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি চা খাবো, ওইসব খাবো না। কি সব খেতে দিচ্ছে বৌমাকে ডেকে, খাবো না আমি ওইসব কি, ওইসব কে খায় বাবা? আজকাল এইসবের মধ্যে এইসব থাকছে নাকি? একটা না, আমার শাশুড়ি আজকে আমাকে ডেকে চা খাইয়েছে। অনেকক্ষণ ধরে জল ভরেছি তো, তাই ক্লান্ত হয়ে গেছি, তাই আমাকে ডেকে চা খাওয়াচ্ছে। এই যে আমি একদম ঘাড়ের অবস্থা ভালো নেই, এদিক ওদিক কোথাও তাকাতে পারছি না। চলো শাশুড়ি মা চা করেছে, আগে খেয়ে নিই, নাহলে আবার খালি গায়ে ভালো লাগে। এই যে কাকি শাশুড়ি দিয়েছে আলুর চিপস খেতে, আর এই যে আমার কুচুপু তেমন খালি গায়ে তো কি হয়েছে, তোমার দাদা অর্ধেক টাইমে। চলো কাকি শাশুড়ির বাড়ির থেকে চা খেয়ে, বিস্কুট খেয়ে, আলুর চিপস খেয়ে আড্ডা দিয়ে চলে এসেছিলাম 9:30টার সময় বাড়িতে। এসেই বসিয়ে দিয়েছিলাম ভাত। চালটা আগে থেকেই ভেজানো ছিল, তাই বেশি সময় লাগেনি। এখন এই ভাতটা উপর দিয়ে যাব ঘরে কিছু জামা কাপড় আছে সেগুলো গোছাতে, সেগুলো গুছিয়ে নিয়ে তারপরে ঠাম্মাকে খাওয়াবো। ঠাম্মার রাতের খাওয়ানোটা আমিই খাওয়াই। এই যে ভাতটা উপর দিয়ে চলে এসেছি জামা কাপড়গুলো জামা কাপড়গুলো গোছাতে। আর এই জামা কাপড় কাচা গোছানো নিয়ে সারাদিন অনেকটা সময় ব্যয় হয়। তো যাই হোক, চলো জামা কাপড়গুলো গোছাই, এরপরে যাব ঠাম্মার খাওয়াতে। আর ঘাড়ের মধ্যে সন্ধ্যেবেলাতে অজস্র ব্যথা হওয়াতে একটুখানি ভলিনি দিয়েছিলাম, তো সেই কারণে এখন একটু ব্যথাটা কম হলেও আমি কিন্তু ঘাড়টা কোনো রকমে ঘোরাতে পারছি না।
তো আগে যেমন একটু নড়াচড়া করলেই ব্যথা হচ্ছিল, এখন সেটা আর হচ্ছে না, তবে আমার ঘাড়টা এদিক ওদিক ঘোরালেই কষ্ট হচ্ছে। তো এটা কিসের জন্য হয়েছে সেটাও বুঝতে পারছি না। ঘর ঝাড়তে গিয়ে টান লেগেছে নাকি কাল রাতে শোয়ার দোষ হয়েছে এটাও বুঝতে পারছি না, তবে অজস্র যন্ত্রণা করছে। তবে কাকি শাশুড়ির বাড়িতে গিয়ে আজ কিন্তু একটা রগড় হলো। তোমরা তো দেখতেই পারলা যে কি বললাম আর কিসের থেকে সে আমাকে বিস্কুট দিতে চাইছিল। তো তোমরা হয়তো অনেকেই বুঝে গেছো, আর যারা যারা বুঝেছো কমেন্ট করো। যাই হোক, চলো এখানে বসেছি জামা কাপড় গোছাতে, এরপরে যাব ঠাম্মাকে খাওয়াতে। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হবে আগামী দিন আরও একটি নতুন ভ্লগে। আর গরম কিন্তু ভীষণ পড়েছে, তাই সবাই যত পারবে চেষ্টা করবে বাড়ির বাইরে না যাওয়ার। হ্যাঁ, বাড়ির বাইরে তো যেতে হবেই, কর্মসূত্রে যেতেই হবে। তো চেষ্টা করবে যাতে সেই গরমের প্রোটেকশান নিয়ে তারপরেই যাওয়া যায়। তবে এই গরমে সবথেকে বেশি কষ্ট রাজমিস্ত্রি আর কৃষকদের। তাদের একদম খোলা আকাশের নিচে ঠাটা পোড়ার মধ্যে কাজ করতে হয়। যাই হোক, চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর নিজের আপনজনদের খেয়াল রেখো। দেখা হবে আগামীকাল আরও একটি নতুন ভ্লগে। ততক্ষণে যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওটিতে একটু লাইক করে, আর যদি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিয়ে যেও। তোমাদের কমেন্টগুলো আমাকে আরও উৎসাহ করে ভালো ভালো ভিডিও দেওয়ার। তোমাদের কমেন্টগুলো পড়লে ভীষণ মনটা ভালো হয়ে যায়। যাই হোক, আজ পর্যন্ত খারাপ কমেন্ট তোমাদের থেকে পাইনি, একটা দুটো কমেন্ট পাই, কিন্তু সেটাতেও ভীষণ ভালো কমেন্ট পাই। আশা করব আগামী দিন ওই একটা দুটো থেকে 100-200টা হবে। যাই হোক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হবে আগামীকাল।